আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মার্কেট এনটিভি মার্কেট ওয়াচে। আপনারা সবাই আমন্ত্রিত। উপস্থাপন করছি আমি মোস্তাক সাদেক। আমার সঙ্গে যারা আলোচক হিসেবে আছেন তারা সালাউদ্দিন আহমেদ চৌধুরী, সহকারী অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়। সাজ্জাদ ভাইকে তো সবাই চেনেন, সাজ্জাদুর রহমান, বিজনেস এডিটর, ডেইলি স্টার। আর আমার ডান পাশে আছেন জাকির হোসেন, বিজনেস এডিটর, দৈনিক সমকাল। এই প্রত্যেকটাই সুপরিচিত মানুষ এবং পাবলিক ফিগার বলতে পারি। আজকে ওনাদেরকে নিয়ে যে আলোচনাটা করব, সেই আলোচনাটা হচ্ছে মার্কেটের অবস্থানটা কি, আসলে আমরা কোথায় যাচ্ছি, মার্কেট কেন দাঁড়াতে পারছে না, যেখানে আইসিবি 2000 কোটি টাকার বাজারে নিয়ে আসতেছে। কথা আছে যে বন্ড বিক্রি করে 2000 কোটি টাকা নিয়ে বাজারে আসবে। ঢাকা স্টক এক্সচেঞ্জের স্ট্র্যাটেজিক পার্টনারের 25% সেলের বিক্রির টাকা প্রায় 900-950 কোটি টাকা বাজারে আসবে। এই সময় কেন বাজার দাঁড়াতে পারছে না, কেন? একটা জিনিস দেখা গেছে যে ইস্যুয়াররা এই সময়ে যে পরিমাণ শেয়ার বিক্রি করেছে অতীতে তেমনভাবে বিক্রি করেনি। অর্থাৎ গত 6 মাসে যদি দেখেন আপনি ইস্যুয়াররা কী হারে শেয়ার বিক্রি করেছে, তো এই যে ইস্যুয়ারদের শেয়ার বিক্রি বিভিন্ন কিছুর কারণে আজকে ইমার্জেন্সি মিটিং করে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিক্লেয়ার করতে বাধ্য হয়েছে যে একটা শেয়ারের ট্রেড বন্ধ করে দিতে হয়েছে। কারণ হচ্ছে যে হঠাৎ করে ওনারা মানে 2 কোটি শেয়ার এই বাজারে বিক্রি করার সিদ্ধান্ত নিচ্ছেন এবং বাজারে আসছেন। তো আমি আলোচনায় চলে যাই। আমার সঙ্গে যে আলোচকদের মধ্যে প্রথমে শুরু করি, কি সাজ্জাদ ভাই দিয়ে শুরু করি নাকি? আচ্ছা সাজ্জাদ ভাই, আমি একটা জিনিস বলি যে আজকে আমরা স্টক এক্সচেঞ্জ সিদ্ধান্ত নিচ্ছে ক্যাপিসেলকে বন্ধ করে দেওয়ার জন্য, সাসপেন্ড করার জন্য। রিজনটা হচ্ছে যে এই শেয়ারটা কিছুদিন আগেও, অল্প কদিন আগেও এইটার শেয়ারটা ছিল 50-60-70 টাকার মধ্যে। এটা আস্তে আস্তে উঠতে উঠতে 140 টাকায় গেল, 145, এবং ডিক্লেয়ার করলো 30% ক্যাশ ডিভিডেন্ড। আগে যেখানে 50%, 5.5% এই ছিল। ডিক্লেয়ার করে দিয়ে মানে যখন মানে কাম ডিভিডেন্ডেই ওনারা ডিক্লেয়ার করলেন যে আমরা 2 কোটি শেয়ার বাজারে বিক্রি করব। বাজার ওখান থেকে চাট করে চলে আসতেছে 92 টাকাতে। হ্যাঁ, এর মধ্যে কিন্তু 38 লক্ষ শেয়ার বিক্রি হয়ে গেছে গতকালকেই শুধু। এই ব্যাপারে যে আরও আছে, এরকম অনেকগুলো ইস্যু আছে যেগুলো আমি বলবো পরিবর্তে। তো এই ব্যাপারে আপনারা সাংবাদিক হিসেবে বা আপনি একজন বিশ্লেষক হিসাবে এবং পুঁজিবাজার না, আপনি ব্যাংক পুঁজিবাজার নিয়ে আপনাকে সমস্ত রিপোর্টিং করেন ডেইলি স্টারে, এখন আপনি বলেন এইটি আমরা উপায়টা কি বাজারটা রক্ষা করার? না, আপনি ধন্যবাদ, ঠিকই বলেছেন যে আপনি আমাদের ধরেন যে ইকোনমিতে এমন কোনো বর্তমানে কোনো ফল্ট লাইন নেই যেটা ক্যাপিটাল মার্কেটের উপরে এভাবে প্রভাবটা পড়বে। তো আপনি যে আমি আগেও বলেছি যে আমাদের ক্যাপিটাল মার্কেটের জন্য এই যে ইনসাইডার ইনফরমেশন, ইনসাইডার ট্রেডিং অ্যান্ড স্পন্সরদের যে কারসাজি, সো এগুলো কিন্তু আসলে এই মার্কেটটাকে আপনি আস্থার যে সংকটটা তৈরি সেটার জন্য এটা যথেষ্ট। আপনি যেটা বললেন যে আপনি যে স্পন্সররা শেয়ার বিক্রি করা, কেপিসিএল আপনি এমন কি হলো যে শেয়ারটা 50 টাকা থেকে 145 টাকা পর্যন্ত উঠে গেল এবং স্পন্সররা ওই হাই প্রাইসে তাদের শেয়ারটাও আপলোড করলো। সো এগুলো আপনি এখন ধরেন যে এমার্জেন্সি মিটিং করে রেগুলেটর, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, ঢাকা স্টক এক্সচেঞ্জ এটা বন্ধ করলো। সো এখানে কিন্তু আপনি বন্ধ করাটা কিন্তু সমাধান না। যদি এটা নিয়ে যারা গেম করেছে তারা কিন্তু বেনিফিটটা নিয়েছে, আলটিমেটলি কিন্তু সাধারণ ক্ষুদ্র বিনিয়োগকারীরাই ধরাটা খেলো, তাদের টাকাটা আটকে গেল। সো এখানে আপনি শুধুমাত্র ধরেন যে স্পন্সরদের এই শেয়ার বিক্রি না, আপনি সব থেকে বড় রিস্ক হচ্ছে এই মার্কেটের জন্য ইনসাইড ইনফরমেশনটা লিক হওয়া। আজকে কোন কোম্পানি কত ডিভিডেন্ড দিবে, তাদের আর্নিং কেমন, সো তারা সবাই এবং নিজেদের যে এক ধরনের র্যাকেট থাকে, কার্টেল থাকে, সো তাদের মধ্যে এই শেয়ারগুলো তারা শেয়ার করে এবং সেভাবে তারা প্লে করে। সো এভাবে করে কিন্তু তারা মার্কেটে ধরেন যে কিছু লোকজন বেনিফিটটা নিচ্ছে, এটা 98-99% লোকজনই এটার বাইরে, তারা এইসব ব্যাপারে কোনো কিছু জানে না। সো আপনি এটার জন্য ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল করা হলো, সেটারও আমরা এখন পর্যন্ত কোনো রকমের কোনো ভূমিকা দেখছি না। যদি একটা কেস পাওয়া যায়, কোনো কেস পাওয়া যায়নি। আপনি দেখেন স্টক এক্সচেঞ্জে কোয়ার্টারলি যে আর্নিংস ডিসক্লোজারটা দেওয়া হয় সেখানে কিন্তু অনেক কোম্পানির অনেক ডেভিয়েশন হয়, কোনোটা
বেড়ে যায় 100% বা 50%, আবার সাডেনলি কমে যাচ্ছে 50-100%, এবং সে ব্যাপারে কোনো ব্যাখ্যাও দেয় না। একটু পজ দিতেছি কারণ একজন বিনিয়োগকারী অনেকক্ষণ ধরে অপেক্ষা। প্রিয় দর্শক, আপনার নামটি বলে প্রশ্নটি করেন। আসসালামু আলাইকুম, আমি ইসমাইল হোসেন ঢাকা থেকে বলছি। আপনারা একটু আগে বলছিলেন একটা কোম্পানির নাম ধরে যে 50-60 টাকা থেকে 145-এ উঠে পাবলিকের হাতে ধরিয়ে দিয়ে 38 লাখ শেয়ার বেরিয়ে গেছে, ওনারা 2 কোটি টার্গেট করেছিল। এখনো তো আপনারা দেখেন একটা সাইহাম টেক্স বা সাইহাম কটন বোধ হয় আমার মনে হয় 20 টাকা শেয়ার 60 টাকা চলে গেছে, রোজ 10% করে বাড়বে। তো এটাও তো ওই পর্যায়ে নিয়ে যায়, এটা মানুষকে ইয়ে করবে। আচ্ছা, আর একটা প্রশ্ন করেই আমি শেষ করব আপনাদের। আমরা ধরেন প্রফেসর শিক্ষক মানুষও যাদের একটু রিটায়ার করেছে, তাদের কিছু পয়সা অনেকে লাফার সুরমায় নিয়ে রেখেছিল, যেমন আমার মেয়ে ইউনিভার্সিটি প্রফেসর, লাফার সুরমায়ও এখানে রেখেছিল। এই যে এত বড় একটা মাল্টিন্যাশনাল কোম্পানি ব্যবসা করতেছে, এখান থেকে ওনারা কি করতেছে, কি এবার কিছুই দিল না। ওনারা একটা ইন্টেরিম 5% দিত, তাও দিল না। ভাইয়া আপনার উত্তরটা আমি দেবো একটু পরে। এই যে এই দেখেন ক্ষোভ কিন্তু দুঃখ কিন্তু কষ্ট কিন্তু এইটা কেপিসিএল তো অনলি কেস না, এটা কিন্তু উনি রাইটলি বলেছেন যে এটা অনেক কোম্পানির সেম অবস্থা। আমার প্রশ্নটা হচ্ছে আপনারা তিনজনের কাছে। আচ্ছা, আমি একটা বিষয় একটু আলোকপাত করি যে কেপিসিএল ঢাকা স্টক এক্সচেঞ্জ আজ তার লেনদেন স্থগিত করেছে, তাই না? যখন বেশ কিছুদিন ধরে কেপিসিএলটা খুব অ্যাবনর্মালি এটার প্রাইস বাড়তেছে, তাই না? তাহলে ঢাকা স্টক এক্সচেঞ্জ সেই সময় কোনো রকম কোনো স্টেপ নিছে কিনা, যে তাই না, তাদেরকে কারণ দর্শানো, জানা, ঠিক আছে, কিংবা তারা তো এর আগেও করতে পারতো। একটা এই হচ্ছে এক। সামিট যখন কালকে তার প্রায় 2 কোটি শেয়ার বিক্রির ঘোষণা দিল, তাই না? তো ঘোষণা দিতে গেলে তো ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে ঘোষণাটা দিতে হয়। প্রথমে ঢাকা স্টক এক্সচেঞ্জকে সেই ইনফরমেশনটা দিয়েছে, তাই না? তাহলে ঢাকা স্টক এক্সচেঞ্জ তখন কেন মনে করে নাই যে এত পরিমাণ শেয়ার পাবলিক মার্কেটে দিলে বাজারের একটা অস্থিতিশীল অবস্থা হতে পারে, প্রাইসটা ফল করতে পারে, তাই না? এবং আমার তো মনে হয় না এখানে যে আইনের বাইরে কিছু হয়েছে। আইনে কিন্তু আপনি পাবলিক মার্কেট কিংবা ব্লক মার্কেট সব জায়গায় যে কোনো স্পন্সর ডিরেক্টর শেয়ার বিক্রির ঘোষণা দিতে পারে। তো ঢাকা স্টক এক্সচেঞ্জ কিংবা বিএসসিসি তাদের যে আগাম কোনো কিছু ধারণা করার যে সক্ষমতা, সেইখানকার কোনো অভাব কি আছে বলে এখানে আমরা প্রশ্ন তুলতে পারি না? রাইটলি বলছেন, রাইট। আচ্ছা, আপনি বলেন এর ব্যাপারে। আমি যেটা বলতে চাচ্ছিলাম, আসলে একটা কোম্পানি না, আপনি যদি লাস্ট 6 মান্থসের স্ট্যাটিস্টিক্স দেখেন, পরিসংখ্যান দেখেন, দেখবেন উনি শুধু একটা কোম্পানির কথা বারবার বলতেছে। আমরা আসলে এরকম 6 থেকে 7টা, মানে 8টা পর্যন্ত 10টা পর্যন্ত কোম্পানি আছে যাদের প্রাইস 100% থেকে 200% বাড়ছে। তাহলে শুধু এর জন্য কেন? আমার কথা হচ্ছে যে মার্কেটে প্রাইস বাড়বে, এটা নিয়ে সমস্যা নেই, মার্কেট তো বাড়তে হবে, বাট বাড়বে কে? দ্যাট শুড বি সাম ইনফরমেশন যে হয় পটেনশিয়ালিটি বাড়ছে, আর্নিং বাড়ছে, ভবিষ্যতে কোনো প্রজেক্টে যাচ্ছে, এক্সপেনশনে যাচ্ছে, দ্যাট শুড বি লজিক্যাল ইনফরমেশন। বলা হয় বেসিক্যালি শেয়ার প্রাইস কি রিফ্লেক্ট করে? ইনফরমেশন রিফ্লেক্ট করে। সো দ্যাট শুড বি সাম ইনফরমেশন যে মার্কেট প্রাইস বাড়ার পিছনে। তো আমি প্রশ্ন এক জায়গাতেই, এটা শুধু মানে জেনারেলাইজ করার কথা, যেটা মার্কেট বুঝি আমরা বলি যে ওয়েল, যে কোনো শেয়ার প্রাইস যখন বাড়তেছে আনইউজুয়ালি, তখনই তো এটা যদি আগে থেকে আমরা এগুলা চিন্তা করি যে কেন বাড়তেছে, ইনফরমেশনটা কি, তাহলে কিন্তু এই ঘটনাগুলো ঘটবে না। বারবার বলা হচ্ছে যে একটা শেয়ার আনইউজুয়ালি বাড়তেছে, বাড়ার পরে কিন্তু এটা কিন্তু কেপিসিএল আজকে যে বলতেছে এরকম না, এরকম অনেক কোম্পানি হিস্টোরিক্যালি অনেক আছে। ইনভেস্টররা তো এই জায়গাটা কনফিডেন্স হারাই ফেলতেছে বারবার। আমি বলেন যে আমাদের দেশে 80% রিটেল ইনভেস্টর আমরা, কিন্তু হয়তো ওদের ভলিউম কম, ট্রানজ্যাকশন ভলিউম, বাট 80% রিটেল ইনভেস্ট। তারা যদি মার্কেটে আপনি পার্টিসিপেট করতে না পারে, তাহলে তো মার্কেট কেমনে ভালো করবে? কিছুটা এক জায়গায় আমরা বলতেছি বাংলাদেশে এখন রেমিটেন্স, আপনি কয়েকদিনের রিপোর্টে দেখবেন রেমিটেন্স বাংলাদেশে বাড়তেছে। ফরেন যারা বাইরে আছে তারাও তো এখানে একটা ইনভেস্ট করতে পারতো, বাট দ্যাট দোজ পিপল আর নট গেটিং দ্য কনফিডেন্স কেন পাচ্ছি না? বারবার দেখেন, আমি যে মার্কেটটা 6300 ইন্ডেক্স গেছিল 6300 পয়েন্টসে, আবার দেখেন 2 বছর আগে ফিরে গেছি, জাস্ট 2 বছর আগে। আজকে যে ইন্ডেক্সটা, এটা কিন্তু তার মানে আপনি গ্লোবালি দেখেন যে আমাদের যে ইকোনমি সাইজ, আমাদের সাথে যারা আমরা বলি বিভিন্ন দেশের, এটা কিন্তু ইন্ডেক্সটা দেখেন 2 বছর আগে ছিল, 5 বছর কত ছিল, আমাদের দেশে কী হচ্ছে। অথচ আমাদের ইকোনমিটা আমরা বলি বারবার, আমাদের বাংলাদেশ যে পেসে যাচ্ছে, অন্য অনেকগুলো দেশে কিন্তু ঈর্ষা করতেছে এখন যে আমরা কীভাবে এত ভালো করতেছি। তাহলে আমরা সব দিক থেকে ভালো করতেছি, হোয়াট ইজ হ্যাপেনিং ইন দ্য ক্যাপিটাল মার্কেট? তার মানে এটা প্রবলেমটা কি? ভাইয়া কিছুক্ষণ আগে বলছেন যে আমরা এখানে ডিমিউচুয়ালাইজেশন করছি, আমরা ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল করছি, আমরা এখানে অনেকগুলো ইনিশিয়েটিভ নিচ্ছি, বাট হোয়াট ইজ হ্যাপেনিং? মার্কেট কী করতেছে? স্ট্র্যাটেজিক পার্টনারও আনলাম, সব কিছু আনলাম, আনার পরে মার্কেটটা উল্টা বিহেভ করতেছে। তাহলে এখানে ইনিশিয়েটিভ অভাব নাই,
তাহলে সমস্যাটা কোথায়? একটাই, আমি আগে অনুষ্ঠানে একটা বলছিলাম, ইনসাইড ইনফরমেশন। প্রত্যেকটা জায়গায় দেখেন কিছু হওয়ার আগে এটা মার্কেটে চলে আসতেছে। একটু অপোজিট, আমার একজন মানে বিনিয়োগকারী অপেক্ষা করছেন, কথা বলতে চাচ্ছেন আপনাদের। প্রিয় দর্শক, আপনার নামটি বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনাকে ধন্যবাদ, আপনাকে আমার খুব পছন্দ, আপনার কথাবার্তা ভালো লাগে। একটু কথা শুনুন আমার, খেয়াল করে। এই যে আইপিও গুলো আসতেছে এবং বাজার থেকে টাকা নিয়ে যাচ্ছে, এই টাকাগুলো নিয়ে যাচ্ছে এবং বাজারটা আস্তে আস্তে ডাউন হয়ে যাচ্ছে, এবং আইপিও গুলো আসতে গিয়ে যে ধরনের বিভিন্ন সংস্থা, বিভিন্ন জোট তারা করে তারা পার্সিয়ালিটি করে আনতেছে আইনে, তারা বড় রকমের টাকা মার্কেট থেকে উঠিয়ে নিয়ে যাচ্ছে, যার কারণে মার্কেটটা বেশি খারাপ হয়ে যাচ্ছে। আর গ্যাম্বেলার তো থাকবেই, এরা তো আজীবনের জন্য আছে বাংলাদেশে, এরা বাংলাদেশ সরকারও এটার প্রতি কোনো ভ্রুক্ষেপ কখনোই নিচ্ছে না, এবং পাবলিক কি করবে, আমাদের মতো আমরা নিষ্ক্রিয় হয়ে গেছি। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। আপনার প্রশ্নটা বুঝে গেছি। আমি আপনাদের তিনজনের কাছে একটা প্রশ্ন করব, তিনজনই উত্তর দিবেন সময় করে। একটা প্রশ্নটা হচ্ছে সিম্পল, যে ইস্যুয়াররা শেয়ার বিক্রি করতেছে, এই যে আইপিও নামে নিয়ে, এরা তো একটা প্রসপেক্টাস দেয়, যখন আসে তখন একটা প্রসপেক্টাস দেয়। প্রসপেক্টাসে বলা থাকে যে আমি এত% শেয়ার হোল্ড করব, এত% শেয়ার বাজারে ছাড়তেছি, এই তো এভাবে বলা থাকে। তো যদি আমি এর থেকে ব্যত্যয় ঘটাই তাহলে আমি জানাবো। আচ্ছা, তো এই যে জানানোটা কি মানে এই জায়গাটা থেকে ক্লুটা হচ্ছে এই জায়গাটাতে। আমি মনে করেন আমি 30% শেয়ার বাজারে ছাড়ছি আর 60% শেয়ার আমি হোল্ড করতেছি। বাজার যখন আমি 10 টাকা বা 20 টাকায় বা 25 টাকা 30 টাকায় ছাড়ছি বাজারে, আপনারা বিনিয়োগকারীরা সবাই শেয়ারটা কিনলেন, আর 60% শেয়ার যখন আমার হাতে, তখন দেখা গেল বাজার হ্যাজ গন টু 80 টাকা, 90 টাকা বা 120 টাকা। তখন আমি বলতেছি কি, আমি 25% শেয়ার আমি আমার মেয়েকে গিফট করলাম, 25% শেয়ার আমি আমার ছেলেকে গিফট করলাম, তারা কিন্তু লকিনে নাই, আর লকিনতে বেড়ে গেল। এই গেল একটা গিফট। 2 নম্বর হচ্ছে আমি সরাসরি আমার গিফট বলতেছি যে আমার এই এক্সপানশনের জন্য আমি শেয়ার বিক্রি করতেছি, ওইটার জন্য আমার আরেকটা সিস্টার কনসার্নকে আমি শেয়ার দিতেছি। এইগুলোর থেকে মুক্তির উপায়টা কি? 1 নম্বর, আমার প্রশ্নটা বুঝে নিন, মুক্তির উপায়টা কি এবং হু উইল বিল্ড দ্য ক্যাট, কে করবে এই জিনিসটা ধরবে? আমার কাছে সাজ্জাদ, আমি শুরু করি সাজ্জাদ ভাই থেকে, এইটা করবো। ওকে, না অবশ্যই আপনি এটা রেগুলেটরের রোল উইথ ঢাকা স্টক এক্সচেঞ্জ, আমি মনে করি যে এই যে গিফট করে দিচ্ছে, এটার যে তারপরে লক ইন নাই, এই শেয়ারটা মার্কেটে সেল হচ্ছে কিনা, সো এটা তো দেখার একটা দায়িত্ব আছে, অবশ্যই একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে। আপনি রিসেন্টলি আমরা যেটা দেখছি যে স্টক এক্সচেঞ্জে ঘোষণা, খুব গিফটের একটা মানে হিড়িক পড়ে গেছে যে সবাই গিফট করছে। সো এটা ইন্টারেস্টিং, আসলে এই পয়েন্টটা আমি জানতাম না যে গিফটের শেয়ারে লক ইন নাই। সো এটা ডেফিনেটলি স্পন্সরেরও যেভাবে লক ইন থাকে, এই শেয়ারটাতেও একই রকম অবশ্যই লক ইন থাকা উচিত। আমি মনে করি যে এটা রেগুলেটর, এটা নিয়ে কোনো কনফিউশনের বিষয় নেই। এই ধরনের এই অ্যাকশনগুলো যদি না নেওয়া হয়, আপনি এই মার্কেটটা তো কখনো দাঁড়াবে না। স্ট্রেট একদম আমার প্রশ্ন। মোটিভেশন এটাই ক্লিয়ারলি আমাদের বাংলাদেশে বারবার বলি যে মার্কেটে ভালো করার পিছনে কয়েকটা, একটা বলছি ইনসাইড ইনফরমেশনটা, একটা হচ্ছে যে এন্টারপ্রেনিয়ার যারা আসলে কিছুক্ষণ বলছিলেন যে আসলে যারা এরাই যদি মানে আমার কথা হচ্ছে দিনের শেষে গিয়ে কিছুটাও যদি নিজের মধ্যে জিনিসটা থাকে, এথিক্যাল যে ইস্যুগুলো, আমি অ্যাজ এ হোল নিজেরটা চিন্তা না করে অ্যাজ এ হোল ইকোনমি মার্কেটটা চিন্তা করাটা। সো এই জন্য ওই চিন্তাগুলো বারবার কর্পোরেট গভর্নেন্সে বারবার বলা হয়, এটা বিভিন্ন জায়গায় বছর বলা হয়েছে, এটা কিন্তু মূল প্রবলেম। কিন্তু আমরা বিশেষ করে দেখেন যে যারা আসি ওখানে দিনের শেষে গিয়ে নিজের বেনিফিট চিন্তা করতেছি, বাট আরেকজন বেনিফিট চিন্তা করতেছি না। প্রশ্ন হচ্ছে এটা কেন হচ্ছে? কিছু লোকফুল আছে, কিন্তু ওই যে বলেন সাজ্জাদ ভাই বলছে, লোকফুলগুলো এই জায়গাতেই, সবাই তো দুনিয়াতে সবাই স্মার্ট, সবাই চিন্তা করে যে আমি কীভাবে আইনটাকে ফাঁকি দিব। তো এই জন্যই চিন্তা করতে হয় কি, রেগুলেটর যারা তারা বিভিন্ন ডাইমেনশন চিন্তা করতে হয় যে আগে থেকে চিন্তা না করলে, প্রোঅ্যাক্টিভ না হলে কিন্তু এগুলো হবে। তো ইস্যুটা এই জায়গাতে আমাকে লোকগুলো বের করে কারেক্টলি সেই সাজ্জাদ ভাই আসলে এই জায়গাতে আমাদেরকে ফার্দার চিন্তা মানে অর্থাৎ আপনি বলতে যাচ্ছেন যে এই লুফলগুলো ধরে আমাকে মোটিভেশন বুঝতে হবে আসলে। জাকির ভাই আপনি বলতে চাচ্ছিলেন? আচ্ছা, আমি সাজ্জাদ ভাইয়ের সাথে একমত। হ্যাঁ, যে প্রথমত যদি স্পন্সরদের লক ইন পিরিয়ডটা যদি বাড়ানোর স্কোপ থাকে, বাড়াতে হবে, কারণ তারা এই বাজারে আইপিও ছেড়ে যখনই দাম বাড়বে, একটা পর্যায়ে গিয়ে তারা বড় মুনাফা নিয়ে বের হয়ে যাবে। ওই শেয়ারটা দেখা যায় যে পরে তারা বিক্রি করার পরে কিন্তু আবার শেয়ার ফল করে, এটা আমরা দেখেছি বিভিন্ন সময়। তাহলে কি হলো যে উনি একটা আইপিওতে একটা বাড়তি মূল্য একটা নিয়ে উনি সাধারণত উনি এটা একটা গেইন করতেছে, আরেকবার কিন্তু উনি যখন লকিংটা শেষ হয়ে যাচ্ছে তখন আরেকবার গেইন করতেছে। আবার উনি যাদেরকে গিফট করছেন, আমি এই ইনফরমেশনটা জানলাম যে এখানে কোনো লকিং নাই, যদি তাই হয়ে থাকে তাহলে ওই গিফট
গিফট করার পরে ওইখানেও আমার মনে হয় 1 বছর কিংবা 2 বছর লক ইন থাকা দরকার। আচ্ছা, এই একজন বিনিয়োগকারী যে প্রশ্নটা করেছেন যে আইপিও, আমরা 2 দিন আগে আমরা একটা কাগজে একটা স্টোরি দেখেছি যে আমরা যে শেয়ার বাজারের বিনিয়োগকারীর সংখ্যা যে 30 লাখ বলি, আসলে কিন্তু 30 লাখ বিনিয়োগকারী না। এই যে হ্যাঁ, এটা 13 লাখ হচ্ছে সেকেন্ডারি মার্কেটে অ্যাক্টিভ যে অ্যাকাউন্টে শেয়ার আছে। তো এই যে 30 লাখ অ্যাকাউন্ট কেন, এটা কিন্তু বেশিরভাগ অ্যাকাউন্টই শুধুমাত্র আইপিওর জন্য খোলা। হ্যাঁ, এবং 1 লোক কিন্তু এমন আমরা জানি যে একজনের 100 অ্যাকাউন্টও আছে, সেটা বেআইনি, কিন্তু আমরা এটার বাস্তবতা কিন্তু আছে যে অনেকেই শুধুমাত্র আইপিওতে অংশগ্রহণ করার জন্য অনেক অ্যাকাউন্ট খুলে রাখে, তাই না? তো আইপিওর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সে যদি লটারিতে পায় তাহলে একটা গেইন মাস্ট, গেইনটাও কয়েক গুণ, হ্যাঁ, এবং কয়েক গুণ একটা গেইন হয়। আমি দুঃখিত, জাকির ভাই কথা বলতেছিল। জাকির ভাই প্লিজ যদি আপনি, আমরা আইপিও প্রসঙ্গে বলতেছিলাম যে এই যে শুধুমাত্র আইপিওর জন্যই অনেকে কিন্তু 17তে বিও অ্যাকাউন্ট খুলে রেখেছে, পরে তারা সেকেন্ডারি মার্কেটে অ্যাক্টিভ না, তাই না? তাহলে কি সেকেন্ডারি মার্কেটে সমস্যাটা কোথায়? মানুষ যদি আইপিওতে পার্টিসিপেট করে তাহলে সেকেন্ডারি মার্কেটে আসতেছে না কেন? এটা আপনাকে দেখতে হবে। কি কনফিডেন্সের ব্যাপার? উনি যেটা বলতেছিল যে আপনার যে ইনসাইডার ইনফরমেশন, উনিও বলছিল ইনসাইডার ইনফরমেশন। আমার মনে হয় যে কোনো কারণে হোক, হ্যাঁ, বিভিন্ন কারণে হোক, আমাদের মার্কেটে কনফিডেন্সটার একটা বড় ধরনের সংকট চলতেছে। আপনি দেখেন এই যে এখন যে একটা পরিস্থিতির কথা আমরা আমাদের সহকর্মীরা যখন বিভিন্ন জনের কাছে কথা বলেন, মার্চেন্ট ব্যাংকার কিংবা ব্রোকারেজ হাউজের শীর্ষ কর্মকর্তা, অনেকে কিন্তু বলতেছে যে রাজনৈতিক পরিস্থিতি, রাজনৈতিক সংকট হতে পারে, এরকম কথা কিন্তু কেউ কেউ বলে, যেটা হয়তো কোর্ট হতে চায় না, কিন্তু তারা বলে কিন্তু এরকম কথা, তাই না? কিন্তু দেখেন এখনো পর্যন্ত কি আপনি কি দেখেন যে পরিস্থিতি, তাতে কি রাজনৈতিক কোনো কিছু কি আছে? আচ্ছা, ওনারা বলতেছে এই আশঙ্কা আছে, তাই না? এখন একটা দেশের ইকোনমিতে সব জায়গায় কিন্তু কিছু ঝুঁকি সামনে থাকেই থাকবে, তাই না? আচ্ছা, এখন আশঙ্কা আছে, এটা হবেই। অতীতে তো ইলেকশন হয়েছে, অতীতে তো আপনি দেখেন এই যে গতকাল যে এক্সপোর্টের ফিগার আমরা দেখলাম, 4 মাসের এক্সপোর্ট, অক্টোবরে এক্সপোর্ট হচ্ছে ইয়ার অন ইয়ার যে গ্রোথ, সেটা হচ্ছে 30%। এই অর্থ বছরের 4 মাসে এক্সপোর্টের গ্রোথ হচ্ছে আপনার অ্যারাউন্ড 19% গ্রোথ, যেটা গত অর্থ বছরের চেয়ে অনেক বেশি। ইলেকশন ইয়ারে আপনার ইলেকশন ইয়ারে এক্সপোর্টে হাম্পার হচ্ছে না, ইলেকশন ইয়ারে শেয়ার বাজারে সবকিছু হয়ে যাচ্ছে। এই যে জিনিসগুলো বলা হচ্ছে, এটা এমনিতে নানান কারণে একটু কনফিডেন্সের সমস্যা, এইগুলো বলে এই কনফিডেন্সটাকে আরও আপনার ডিটোরেট করা হচ্ছে। এই হচ্ছে আমার বক্তব্য। আমি ওনার আইপিওর এটা নিয়ে একটু বলতে চাই যে আইপিওতে যদি এভাবে আপনি 3, 4, 5 টাইমস বা মোর দেন যদি আপনার রিটার্ন আসে, তো এটার আসলে কি কারণ? এটা কি আমাদের রেগুলেটর বা স্টক এক্সচেঞ্জ কখনো দেখেছে যে 10 টাকার শেয়ার ফার্স্ট ডেতে 40, 50, 60 টাকা হচ্ছে? সো এটার কারণটা কি? ওই কোম্পানির কি হয়েছে যে আপনি এই শেয়ার প্রাইসটা এতটা বাড়বে? আপনি নিশ্চয়ই এটার পেছনে কারসাজি হচ্ছে। আপনি জাকির ভাই যেটা বললেন যে আইপিওতে এত গেইন পাচ্ছে এবং তারা সেকেন্ডারি মার্কেটে অ্যাক্টিভ না, রাইটলি তারা দেখছে যে আইপিওতে আমার এত রিটার্ন আসতেছে এবং 50টা 100টা অ্যাকাউন্ট অনেকে বিভিন্ন নামে ডিল করছে, সে যদি 10টা 20টা আইপিও পেয়ে যায় তার তো সারা বছরের ইনকাম হয়ে যায়। সো এখানে ধরেন যে এই যে প্রাইসটা নিয়ে ম্যানিপুলেশনটা হয়, এর পেছনে ইস্যু ম্যানেজার থেকে শুরু করে যারা এই থাকে প্রসেসর, তারা প্রত্যেকে এটার পিছনে জড়িত। আপনি যদি গত 1-1.5 মাস আগে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান সাহেব এই পয়েন্টটা উনি রেজ করেছেন যে এই যে প্রাইস ম্যানিপুলেশন হচ্ছে বুক বিল্ডিং মেথডে, এটা উনি একটু ওয়ার্নিংও দিয়েছেন, স্পষ্টভাবে বলছেন আমি ক্যান্সেল করে দিতে যাচ্ছি, আমি কিন্তু ক্যান্সেল করে দেব, মার্চেন্ট ব্যাংকগুলো ক্যান্সেল করে দেব। এটা ভাই এত বছর এতদিন ধরে হচ্ছে, আর আপনি আইপিও আসছে কারা? আমি তো মোস্টলি সবসময় বলি যে এটা আন্ডার কোয়ালিটি কোম্পানি, আন্ডার কোয়ালিটি আইপিও। সো সেগুলোর এইভাবে প্রাইস ম্যানিপুলেশন করে আপনি দিচ্ছেন। আপনি তো এটা বলে শুধু যদি বলেন যে আমি এটা ক্যান্সেল করে দিব, এটা সব কিছু না। এটা তো সেকেন্ডারি মার্কেটের লোকজনের উপরে, যারা ক্যাপিটাল মার্কেটটা এটার হার্ড বলতে পারেন যে সেকেন্ডারি মার্কেটে রিটেল ইনভেস্টররা, আমাদের দেশে কিন্তু আপনি 80% উপরে রিটেল ইনভেস্টর, 90%, রাইট উনি বলতেছিল তো এটা। হ্যাঁ, সো এই রিটেল ইনভেস্টররা এরাই কিন্তু এই শেয়ারটা নিয়ে তারা স্টাক হয়ে যাচ্ছে। সো এটা যদি আপনি রেগুলেটর যদি এই বিষয়টা প্রপারলি না দেখে, এই আস্থাটা তো কখনো আসবে না। 2010-এ আপনি 30 লাখের উপরে ছিল অ্যাক্টিভ বিও অ্যাকাউন্ট ছিল, সেটা যদি এখন 13 লাখে নেমে আসে, অর্ধেকের কম। আপনি দেখেন অথচ 2010 থেকে আমাদের ইকোনমি প্রতিটা ইন্ডিকেটরে 3, 4, 5 গুণ বেড়েছে।
সো আমাদের রেগুলেটর আমি মনে করি যে এখন আসলে ঘুমাই থাকার বিষয় না। আপনি ক্যাপিটাল মার্কেটটা অনেক কিছু হতে পারে, আপনি বড় বড় প্রজেক্টের ফাইন্যান্সিং ক্যাপিটাল মার্কেট থেকে আসতে পারে, আপনি সেগুলো করেন। আপনি যদি এই আস্থার অভাবটা হয়, তাহলে লোকজন যদি সাধারণ বিনিয়োগকারী মার্কেট বিমুখ হয়, এটা তখন আসলে যারা গ্যামলার তারা একা একা রেগুলেটর তো চেষ্টা করতেছে, আইন কানুন যত কিছু চেষ্টা করতেছে, রেগুলেট করতে কোনো আইন কানুন বাংলাদেশে অভাব নাই। আমরা তো এই আইনের ফাঁক দিয়ে বেরোচ্ছি। বাংলাদেশে আইন কানুন সারা পৃথিবী আমার মনে হয় যে কোনো দেশ থেকে বেশি আইন করতে এখানে সময় লাগে না। এখানে প্রয়োগের সমস্যা। রেগুলেটর কি পুলিশই করবে, লাঠি সোটা লয়ে বাড়ি মারবে? ওনারা সার্ভিলেন্সে আপনি সফটওয়্যার মডার্ন সফটওয়্যার ইনস্টল করছেন না, ওনারা কেপিসিএল নিয়ে এভাবে হচ্ছে, ওনারা দেখলেন না? একজন দর্শক প্রশ্ন করলেন যে সাইহাম কটন নিয়ে হচ্ছে, এরকম অনেক শেয়ার আছে, $130 টাকা থেকে সবগুলো জাংশন, 360 টাকা হচ্ছে, সবগুলো জাংশন। তো আপনি এগুলো হচ্ছে, তো ওনারা কি করলেন? ওনাদের এই সফটওয়্যার, এটা তো পাবলিক মানি, ট্যাক্স পেয়ার্স মানি। এখন আপনারাই বলেন, আবার আপনারা সাংবাদিকরা আবার বিভিন্ন পত্রপত্রিকায় লেখেন ওভার রেগুলেশন হচ্ছে, ওভার রেগুলেট হচ্ছে, আমরা শেয়ারের দাম বাড়লো কেন, এটার জন্য আপনারা কৈফিয়ত চাচ্ছেন। ওভার এন্ড আন্ডার রেগুলেশনের ব্যাপার না, সবকিছু কিন্তু জাস্ট প্রপার যেটা সেটাই। আমি সেটা হচ্ছে আইপিওতে যে ইস্যুটা বা প্রপারলি বলছে যে আমাদের কি হচ্ছে। আমি বলতেছিলাম যে আমি যখন 2010 সালে এক্সপার্ট প্যানেল মেম্বার ছিলাম আইপিওতে, আমরা যখন রিভিউতে বসতাম আইপিও অ্যাপ্লিকেশনগুলো, দেখতাম যে এই কোম্পানি, যে কোম্পানি আইপিওতে অ্যাপ্লাই করছে তার প্যারেন্ট কোম্পানি থেকে সে লিস্টেড না, আসছে কে ও সাবসিডি আনতেছে, যার আসলে আসার মতো অবস্থায় নাই। এটা বড় প্রবলেম আমাদের দেশে। 2.5 লাখের মতো আমরা বলে আরজিএসসিতে 2.5 লাখের উপরে কোম্পানি লিস্টেড, অথচ প্রতি বছর দেখেন আমার মার্কেট আসতেছে কয়টা, তাও যে আসতেছে কোনগুলো আসতেছে। আমি প্রথমেই বলি যে এটা আসলে ওই যে বললাম না কয়েক গুণ প্রাইসে বিক্রি হচ্ছে। বিশ্বে অনেক ডেভেলপ ইকোনমি দেখবেন যা তাদের দেশে অনেক আইপিও আন্ডার সাবস্ক্রাইব হয়, বাংলাদেশে এরকম কোনো ঘটনা ঘটছে আন্ডার সাবস্ক্রাইব? উল্টা কয়েক গুণ হচ্ছে। আমি এজ ইনভেস্টর দেখেন, বারবার আমরা বলি যে আমি এজ ইনভেস্টর, আমি যখন আইপিওতে অ্যাপ্লাই করি আমাদেরও কিছু, আমি ইনভেস্টর বলছি আমাদের দেশে ইনভেস্টর অনেক বেশি লুজার, বাট স্টিল আমি যেটা বলবো সেটা হচ্ছে যে ওই ঘটনাটা ঘটে আন্ডার সাবস্ক্রাইব। তার মানে কি আমি তো দেখতেছি কোম্পানিটা ফান্ডামেন্টাল, আমার কিন্তু আইপিও দিচ্ছে, আমার কিন্তু প্রসপেক্টাস আছে, প্রসপেক্টাস তো ইভ্যালুয়েট করতে পারি। আমি যদি দেখি যে তার আসলে পটেনশিয়ালিটি, একটা কোম্পানি যেটা 10 টাকাটা আপনি মার্কেটে ফেস আমি ভ্যালু আমাকে স্যাংশন করছে, প্রাইসটা 10 টাকাতে আসবে, 15 টাকাতে আসবে, সেটা আমি 40 টাকা কিনবো কেন? আমি যে ইনভেস্টেড, আমি চিন্তা বারবার বলতেছি যে আপনাকে ইউ হ্যাভ টু জাস্টিফাই যে আমি কেন একটা কোম্পানির শেয়ার 10 টাকা শেয়ার, 15 টাকা শেয়ার, 50 টাকা কিনবো, আমি কি দেখে কিনতেছি? আপনার তো কিছু একটা ইনসাইট থাকতে হবে। ওইরকম যদি কয়েকটা ঘটনা ঘটে, এটা কি ডিমান্ড এন্ড সাপ্লাইয়ের জন্য? না, ডেফিনেটলি দ্যাট ইজ ওয়ান অফ দ্য ফ্যাক্টর। তাহলে ডিমান্ড এন্ড সাপ্লাই হইলে পরে একটা আমি বিনিয়োগকারী যখন আমি এটাকে আমি কিন্তু কিনতেছি না, সামওয়ান ওয়াজ বাইং এবং এটাকে প্রাইস দিচ্ছে। দুইটা জায়গায় সমস্যা, সাপ্লাই সাইডের সমস্যা আছে। আমি এজ এ ইনভেস্টেড আমারও বারবার বলতেছি সাপ্লাই না থাকুক না, তারপর কি আমি কি নিজের টাকাটা জলে ফেলবো? আলটিমেটলি কি হচ্ছে, ইনভেস্টররা কিনতেছে 60 টাকায়, জাস্ট কয়েক মাস পরে প্রাইসটা কিন্তু চলে আসতে হবে, ফেয়ারবেল তো আসতে হবে, তো মার্কেট কিন্তু কাজ করে। উনি কিন্তু একটা রাইটলি একটা পয়েন্ট আউট করছে, মানে সাজিদ ভাই, সেটা হচ্ছে যে আইপিওতে যে প্রাইজিং হচ্ছে, হ্যাঁ, আইপিওর প্রাইজিংটা নিয়ে এই ব্যাপারে মাননীয় চেয়ারম্যান সাহেব বিভিন্ন অকেশনে বিভিন্নভাবে বলছেন, আপনারাও ছিলেন, বিশেষ করে বুক বিল্ডিং মেথডটাকে নিয়ে এবং কয়েকবার পরিবর্তন হয়েছে, কিন্তু আলটিমেট কি হয়েছে, এখনো ওভার প্রাইসড হচ্ছে। কারণ হচ্ছে এর থেকে মুক্তির ওয়ে ওনারাও বাইর করার চেষ্টা করতেছে কি করা যায়। যে বুক বিল্ডিং মেথড কিন্তু পৃথিবীর সব জায়গায় আছে, আমার পাশের প্রতি ভারতে চমৎকারভাবে এটা অনেক সুন্দরভাবে হচ্ছে, কিন্তু আমরা কেন পারতেছি না? এটার মানে কারণ খুঁজে বের করা। আমার কাছে যেটা মনে হয় যে এটার কম্পিটিশনটার, এটা তো একটা কম্পিটিশন, অনেকে বিট করবে, তাই না? কিন্তু যদি কম্পিটিটরদের মধ্যে যদি কোনো নেক্সাস হয়, তাহলে আপনি ঠেকাবেন কিভাবে? এরকম একটা আলামত কিংবা এরকম অভিযোগ আমরা মাঝে সাঝে পাই, যদিও আমাদের বলা ঠিক হবে কিনা, কারণ যেহেতু আমাদের কাছে কোনো এভিডেন্স নাই, এটা কোনো তদন্ত কিংবা এরকম রিপোর্ট আমরা জানি না, কিন্তু আমরা যেটা শুনেছি যে হয়তো এই যারা বিট করতেছে তাদের মধ্যে এক ধরনের নেগোসিয়েশন হয়ে প্রাইসটাকে হাই করা হয় এবং সবাই মোটামুটিভাবে বেনিফিশিয়ারি হতে পারে, এরকম কিছু আন্ডারহ্যান্ড ডিলিংস হয় বলে এরকম অভিযোগ আমরা। এই ব্যাপারে আমি একটু বলতে চাই যে এটার মূল আনসারটা হচ্ছে আপনার রেগুলেটরি রোলটা। আমি এগেইন রেগুলেটরের উপর রোল দেব। আপনি ব্যবসায়ীরা প্রফিট করতে চাইবে, সে 100% প্রফিট যদি করতে পারে সে কেন করবে না? সো এখানেই রেগুলেটরের, শুধু স্টক মার্কেট না, প্রতিটা রেগুলেটরের রোলই যে ব্যবসায়ী যেন আনফেয়ার এইভাবে কনজিউমারদের না ঠকাইতে পারে। আপনি ইন্ডিয়ার কথা বলছেন,
ইন্ডিয়াতে আপনি ডিলিস্ট হয় ডজন ডজন কোম্পানি ডিলিস্ট হয়, এভরি মান্থ ডিলিস্ট হয়। আপনি ইন্ডিয়াতে কি করে ডিলিস্ট করেই তারা বসে থাকে না। আমাদের এখানে কি ডিলিস্ট করলাম শেষ আমার রোল, ও বেঁচে গেল, ও বেঁচে গেল, স্পন্সর বা কোম্পানির যারা ওনার তারা বেঁচে গেল। ইন্ডিয়াতে যেটা হয় আইনটা হচ্ছে যে আপনি তার প্রপার্টি অ্যাটাচমেন্ট করা, সেল করে বিনিয়োগকারীদের, এবং সেটা রেগুলেটর অকশন করবে, রাইট, অকশন করে যে টাকাটা আসবে সেগুলো বিনিয়োগকারীদের রিটার্ন দেওয়া। তো আমাদের এখানে তো ভাই নাই এগুলো। এই আইনগুলো দরকার, তো ডেফিনেটলি দরকার। আপনি আইন অনেক আছে, ওভারবার্ডেন্ড অনেক ক্ষেত্রে, আবার কিছু কিছু ক্ষেত্রে এই জিনিসগুলো নাই। এখানে আছে আইনটা আছে এইভাবে, আমি এটা যে একজন শেয়ার হোল্ডার ক্যান গো টু দ্য কোর্ট এন্ড ফাইল এ কেস, তারপরে ওখানে কোর্টের জাজমেন্ট। আমি এটা আরেকটু জাস্ট বলবো, শেষ করব। আপনি এখানে দেখেন আমাদের দেশে যেটা মনে হচ্ছে যে আসলে যার টাকা আছে তার টাকাটা বানানো অনেক সহজ, এটা আমরা জানি সবাই, বাট এটা আসলে বিভিন্ন মানে এটা আরো ফ্যাসিলিটেট করা হচ্ছে। যেমন ডক্টর দেবপ্রিয় কয়েকদিন আগে বলছেন, দেখছেন যে আমাদের দেশের ধনীরা আসলে গত কয়েক বছর অনেক ধনী হয়েছে। স্টক মার্কেটে এটার একটা রিফ্লেকশন আপনি দেখবেন। এই যে এই সমস্ত ফ্যাসিলিটি, স্পন্সর, কোম্পানি ওনার বা যারা টাকা আছে তারা কিন্তু টাকা বানাচ্ছে, লসটা খাচ্ছে হচ্ছে যে ক্ষুদ্র বিনিয়োগকারীরা। সো এই জিনিসটা আসলে এই পাবলিকের ইন্টারেস্টটা দেখার জন্য রেগুলেটরদের আসতে হবে। আপনি এখানে আমি একটু কথা বলবো, আপনার রেগুলেটরকে নিয়ে বারবার বলতেছেন, আপনারা সাংবাদিকরাও তো পরামর্শ দিতে পারেন, আপনাদের লেখার মধ্যে দিতে পারেন যে এইভাবে করেন। আপনাকে একটা কথা বলবো, আপনি ইকোনমিক রিপোর্টার, আপনার একটা চ্যাপ্টারই বাইরে ডেইলি স্টারে আপনি মানে সমকালে চমৎকার লিখছেন, সেদিনও লিখছেন এত ডাটা পাটা দিয়ে, আপনি মানে ফাইন্যান্স পড়ান, আপনারা তো লিখতে পারেন যে আপনারা উপদেশ দেন যে এইভাবে করলে এইটা হবে, এইভাবে করলে, তারপরে যদি না হয় দেন আপনারা সমালোচনা করেন। আপনি আমাদের রিপোর্টিং এর পরে এই যে কোয়ার্টারলি আর্নিং ডেভিয়েশন স্টক এক্সচেঞ্জ এটি ইমপ্লিমেন্ট করছে, এটার আইন আছে, তাহলে তো হইছে, আইন আছে, বাস্তবায়ন ছিল না। যে এই যে ডেভিয়েশনটা হয় এটার ব্যাখ্যাটা দেওয়া, স্টক এক্সচেঞ্জ এটা ইমপ্লিমেন্ট করছে। আরেকটা বলি, এই যে ডিলিস্টের পরে ইন্ডিয়াতে যে পানিশমেন্টটা, এই রিপোর্টটা আমরা করেছি। এখন যদি আপনি এখানে যদি যারা ম্যানেজার আছে তারা যদি বিষয়টা লেসনটা না নেয় তাহলে তো হবে না। আমরা কি এটা নিয়ে তো প্রতিদিন লেখার ভাই কাগজে তো আসলে সাজিদ ভাই বলছে পর্যাপ্ত বলছে, সেটা হচ্ছে যে আসলে ইনভেস্টরদের প্রোটেকশনটা হচ্ছে, যেটা বারবার বলতেছে। আসলে আমাদের দেশে রেগুলেটর চেষ্টা করতেছে, কিন্তু আপনি দেখেন অনেকগুলো সংস্কার কিন্তু হয়েছে, রাতারাতি সম্ভব হয় না, অনেকগুলো প্রসেস। আপনারা যদি সাজেশন দেন ডেফিনিট অনেকগুলো সংস্কার হচ্ছে, রেগুলেটর আপনারা লিখতেছেন, যদি রেগুলেটর না করে তখন আপনি এই কথাগুলি বলতে পারেন। আপনি বেশি ক্রিটিসিজম করা বাংলাদেশে হয়ে যায় যে আপনি তখন এনিমি ভাবে, লেসন নেয় না কেউ। আজকে ব্যাংকের ধরেন যে ধসে যাচ্ছে, আমরা লিখলে তারা মনে করে যে আমরা ক্ষতি করতেছি। এই যে ব্যাংকগুলো নিয়ে রেগুলেটর তো ব্যাংকেরও আছে, পুঁজিবাজারের রেগুলেটর নিয়ে কইতেছেন, ব্যাংকগুলো আপনারাই বলতেছেন লুট হয়ে গেছে। আপনার মাননীয় অর্থমন্ত্রী সাহেব নিজে বিভিন্ন জায়গায় বলছেন, অর্থমন্ত্রী তারা কনফিউজিং স্টেটমেন্ট দিল কয়েকদিন আগে। আমি বলি, উনি বলতেছে যে ব্যাংকের সংখ্যা বেশি হয়ে যাচ্ছে, অথচ উনি আবার বাংলাদেশ ব্যাংকটা চিঠি দিয়ে লিখতেছে যে এই ব্যাংকগুলোর অনুমোদন দাও। আবার উনি বলছেন যে আমি অসহায় ছিলাম। আপনারা এই রেগুলেটরকে নিয়ে লেখেন, উনি তো পুঁজিবাজার রেগুলেট করে, উনি ব্যাংক যেমন রেগুলেট করে কিছুটা আমাদেরকেও রেগুলেট করে। অর্থমন্ত্রী ব্যাংক রেগুলেট করে সেন্ট্রাল ব্যাংক, কিন্তু অনেক সময় দেখা যায় যে ফাইন্যান্স মিনিস্ট্রি সেন্ট্রাল ব্যাংককে বিভিন্ন পরামর্শ দিয়ে থাকে, কিন্তু আমরা দেখি যে পরামর্শের আদলে অনেক সময় সেটা নির্দেশনা হয়ে যায়, যেটা সেন্ট্রাল ব্যাংক এই পরামর্শ মানতে অনেক সময় বাধ্য হয়। যদিও সেন্ট্রাল ব্যাংক আপনার আইনগতভাবে তার একটা অপারেশনাল ইন্ডিপেন্ডেন্সি আছে বলে আমরা জানি। আমি একটুখানি আসতেছি আপনার লোকে। প্রিয় দর্শক, আপনার নামটি বলে প্রশ্নটি করুন। হ্যালো, জি হ্যালো, আসসালামু আলাইকুম। জি ইসলাম, আমার নাম সাইদুর রহমান, আমি ধানমন্ডি থেকে ফোন করছি। জি জি, আপনি ফুল প্যানেলের কাছে আমার একটা প্রশ্ন ঠিক না, জাস্ট দিস ইজ মাই সাজেশন টু ইউ। আমি শেয়ার মার্কেটে জড়িত আছি, কিন্তু আমি হয়তো সেফ আছি, কিন্তু মানে এই মার্কেটে যে সমস্ত ইনভেস্টররা ইনভেস্ট করছে তাদের খুব করুণ অবস্থা। কারণ এই দেশে আমি যেটা দেখেছি, আপনারা যারা এই যে ডিসকাশন করেন, আপনারা অনেক লার্নেড ম্যান, অনেক কিছু জানেন দেশ বিদেশ সম্বন্ধে, কিন্তু প্রশ্নটি করুন না প্লিজ, প্রশ্নটি করুন। আমরা আলোচনায় ছিলাম, আমরা আলোচনা প্রশ্নটা একটু জাস্ট বলতেছি যা, কারণ
আপনাদের যে কিছু কিছু বেসিক যেমন এই যে শেয়ার ইস্যুয়ার যারা শেয়ার মানে করতেছে, এরাই মানে ওপেন মার্কেটে শেয়ার বিক্রি করলে সাধারণ ইনভেস্টররা কোথায় যা দাঁড়াবে? কারণ যারা শেয়ার ইস্যু করে তারা হয়তো তাদের কোম্পানির। আপনি যদি আমাদের আলোচনাটা শুনে থাকেন, প্রথম থেকে এই আলোচনাটাই হচ্ছিল যে অসহায় বিনিয়োগকারী কোথায় দাঁড়াবে, এই নিয়েই আজকে আলোচনা এবং এই নিয়ে কন্টিনিউ হইতেছে। আপনি যদি আমাদের আলোচনাটা শুনে থাকেন তাহলে নিশ্চয়ই আপনি আমাদের উত্তরটুকু পেয়ে গেছেন। আমরা চেষ্টা করতেছি এগুলিকে তুলে ধরার জন্য। এই যে সাজিদ ভাই এবং ওনারা রিনাউন্ড জার্নালিস্ট, আমি তো আপনাকে বললাম যে এই যে প্রফেসর সাহেব, ওনার প্রত্যেকটা মানুষ আজকে যারা এখানে উপস্থিত তারা কিন্তু আমাদের সমাজের রিনাউন্ড ব্যক্তিত্ব, এবং ওনারা যে লেখেন ওনাদের কলম কিন্তু খুবই মানে ধারালো, এবং ওনাদের এই সাজেশনের উপর যদি আমাদের যারা রেগুলেটর আছেন, বিভিন্ন রেগুলেটর, ব্যাংকের রেগুলেটর, পুঁজিবাজারের রেগুলেটর, তারা যখন অ্যাকশানে যাবেন তাদের কথার উপরেই বিভিন্ন ইয়েগুলি রিফর্ম হচ্ছে। আশা করি আপনি প্রশ্নের উত্তরটা পেয়েছেন। আমি একটা জিনিস আসতে চাচ্ছিলাম, এই যে প্রসপেক্টাসে লেখা থাকে যে আমি এত পার্সেন্ট শেয়ার হোল্ড করব, মানে আইনটা হচ্ছে যে 30% শেয়ার হোল্ড মানে ডাইরেক্টর বোর্ড হোল্ড করবে আর 2% শেয়ার ইন্ডিভিজুয়ালি হোল্ড করবে, তাই তো? কিন্তু অনেক জায়গায় দেখা গেছে তারা অনেক অনেক নিচে আছেন, কেউ 18% আছেন, কেউ 12% আছেন, কেউ 19% আছেন ইত্যাদি। এইটা নিয়ে আপনারা যদি লিখতেন, আপনারা যদি লেখেন, যেমন আপনি সেদিন লিখছেন একটা মানে এরকম যদি করেন তাহলে তাদের যদি দাঁড়ায়। আর আমাদের যে পুঁজিবাজারের যে বিনিয়োগকারীরা আছেন তারা কিন্তু আপনাদের লেখাগুলোকে খুব সযত্নে পড়ে এবং বুঝতে চেষ্টা করেন যে আপনারা বোঝাতে চাচ্ছেন কি। আমি আমাদের যেমন রিপোর্টারে সবসময় বলি যে ক্যাপিটাল মার্কেট নিয়ে লেখা আপনার ফোকাসটা থাকতে হবে হচ্ছে ইনভেস্টরদের ব্যাপারে, সাধারণ ইনভেস্টর। সো আপনি ধরেন যে যেটা বললেন যে স্পন্সরদের এই যে শেয়ার হোল্ডিংয়ের ব্যাপারটা, এটা তো আইন করে করা হলো যে 30% ওভারঅল অ্যান্ড ইন্ডিভিজুয়ালি 2% করে। আপনি দেখেন, আমি বলছি আইপিআইসি ব্যাংকের কথাই ধরেন, আইপিআইসি ব্যাংকে সরকারের অংশটা যদি বাদ দেন, ওখানে সরকারের একটা অ্যারাউন্ড 30% এরকম হবে যে সরকারের হোল্ডিংস আছে, ছিল এখন বোধহয় একটু কমে 28-27, হ্যাঁ অ্যারাউন্ড। সো বাট বাকি যারা প্রাইভেট স্পন্সর তাদের হোল্ডিং ইজ অনলি অ্যারাউন্ড 5%। সো তারা তো ভাই নামি দামি ব্যক্তি, বড় ব্যবসায়ী, তো তারা কিন্তু এই সুযোগটা নিচ্ছে যে সরকারের যেহেতু আছে মিলে কিন্তু 30% আছে, হ্যাঁ এটা কিন্তু এই সুযোগটা কিন্তু তারা পুরোটা নিচ্ছে, তাদের হাতে শেয়ার ছিল। আপনি এই আইপিআইসি কত টাকা এখন বলেন, এখানে আমার রেগুলেটররা কি করবার আছে? ইয়েস, রেগুলেটরের এখানেও রোল প্লে করার সুযোগ আছে, সেটা হচ্ছে পাবলিক ইন্টারেস্ট। একটা ব্যাংক আমরা তো জানি যে বোর্ড অফ ডিরেক্টর ধরেন যে একটা ব্যাংকের এমডি বোর্ডের কাছে ওই এন্ট্রি লেভেলের এমডি অফিসারের মতো তারা বিহেভ করে। এমডি ইজ অ্যান এমপ্লয়ি লাইক এনিবডি এলস। তার মানে কি, এটা দিয়ে আমি বলতে চাচ্ছি যে বোর্ড ইজ সুপার পাওয়ার। তারা এখনো ইয়েস, বোর্ড ইজ সুপার পাওয়ার। আপনারা তো লিখছেন ঢাকা বাংলাদেশ ব্যাংক, তো আপনি বলেন আপনার লেখা থেকেই পড়ছি, মানে বাংলাদেশ ব্যাংক তো এখন আর এই সুপার পাওয়ার রাখে নাই। যে অনেক এমডির অ্যাপয়েন্টমেন্টের সময় আপনি ব্ল্যাঙ্ক সই নিয়ে রাখা হয়। আপনি এটা সরি টু যে পাবলিকলি আমি বলতে বাধ্য হইলাম, আপনি কোন ফাইন্যান্স না, এটা এই যে ইররেগুলারিটিস গুলো আপনি মানে এগুলো তো হ্যান্ডেল করতে হবে। আজকে কেন প্রাইভেট, তারা একটা ব্যাংক রান করছে, আপনি 25-30 হাজার কোটি টাকা পাবলিক মানি, ডিপোজিটার্স মানি, সেখানে তাদের মনে করেন যে 5%ও শেয়ার হোল্ডিং নাই। সো তারা কিন্তু এই 30,000 কোটি টাকা তাদের ইচ্ছা মতো দিচ্ছে। না, আমি কিন্তু বলছি আগে সাজিদ ভাই যেটা বললো এটাই মূল কথা, হতো একটাই, মানে ওই যে ইস্যুটা বারবারই বলছে যে এরা যদি মানে এই জায়গাতে যদি আপনি যেটা বলেন আইনের ফাঁকফোকর থাকবে, বা জিনিসটা হচ্ছে যে আমরা বারবার বলতেছি বাংলাদেশে কিন্তু আইনের অভাব নাই, রেগুলেটর কিন্তু বিভিন্ন সময় অনেক সংস্কার আনছে, অনেকগুলো কারেকশন করার চেষ্টা করতেছে। বাট আমরা যারা মার্কেটে আসলে প্লেয়ার, তারা তো ওই লুপহুলগুলো বের করার চেষ্টা করে ওদিক দিয়ে খেলে বেসিক্যালি। সো এই জায়গাতে একটাই যে আসলে যেটা বলা হচ্ছে যে এই লুপহুলগুলো যদি আপনি বন্ধ করতে পারেন, বারবার বলছি যে কনফিডেন্স আসবে না আমাদের আলোচনার কারণে। জাকির ভাই, আমি একটা লেখা পড়ছিলাম আপনার মনে হয় যে আপনার ডিভিডেন্ড এবং আপনার ইকোনমির উপরে অনেকগুলো লেখেন, খুব সুন্দর লেখেন,
কিন্তু একটা জিনিস আমি আপনাকে দৃষ্টি আকর্ষণ করতেছি, ফোন আছে। প্রিয় দর্শক, আপনার নামটি বলে প্রশ্নটি করেন, এরপরে আমি আলাপ করব। আসসালামু আলাইকুম। জি হ্যালো, জি বলুন, বলুন, শুনতে পাচ্ছি। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মিরপুর থেকে নাজমুল বলছি। জি নাজমুল সাহেব। জি, আপনাদের কথা শুনতে পাচ্ছি না। এখন কথা হলো, আপনারা খুব সুন্দর সুন্দর আলোচনা করছেন, আপনারা সব পারেন, ইচ্ছা করলে আপনারাই সব পারেন। আপনারা যারা সাংবাদিক আছেন, আপনারা যারা উপস্থাপন আছেন, আপনারা এই যে ভালো করে নোট করে সরকারের উচ্চ পর্যায়গুলি মানে তাদের নক করেন। আপনারা খালি আলোচনাই করে যাচ্ছেন, কোনো কাজ হচ্ছে না। কেন কাজ হচ্ছে না তো সবাই বোঝে, আমরাও বুঝি, আপনারাও বুঝেন। ধন্যবাদ। আসল কাজটা করেন, দেখান, আমাদের উপকার করেন। আমরা শেষ হয়ে গেলাম। শুনেন, একটা কথা আছে, ক্যারাভান উইল পাসেস, বডি উইল বার্ক। আমরা তো সেটাই করতেছি, আমরা আলোচনা করেই যাচ্ছি। আমাদের যে কাজ আমরা লিখতে পারি, আমরা তো সরকারকে গিয়ে মাথা বাড়ি দিতে পারি না। জি, মানে জাকির ভাই, আমি একটা জিনিস আপনার কাছে ক্লিয়ার জানতে চাই, বা আপনারা তিনজনই বলবেন পরে। আমার কোম্পানি প্রফিট করতেছে, রিটেন আর্নিং আছে, তার ইপিএস ভালো আছে, অলসো ডিভিডেন্ড দিচ্ছে না, এক নম্বর। দিলেও খুব কম দিচ্ছে। এর কি ডিভিডেন্ড দেওয়ার ক্ষমতা আইনগতভাবে বোর্ডের কাছে? হ্যাঁ, বোর্ড ইচ্ছা করলে দিবে, না দিবে না। এর কি প্রতিকার নাই? একটা অনেক ক্ষেত্রে দেখা যায় যে কোম্পানির, বিশেষ করে আপনি যদি ব্যাংকগুলোর ক্ষেত্রে দেখেন, যে ব্যাংকগুলো অনেক সময় ব্যাড লোনের কারণে সে প্রভিশন করতে হয়, ঠিক আছে, তো সে হয়তো কাঙ্ক্ষিত ডিভিডেন্ড দিতে পারে না। অনেক ক্ষেত্রে হয়তো যে কোম্পানি হয়তো এক্সপানশনে যেতে চাই কিছু, আই ডু অ্যাডমিট যে আপনার ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলো মোটামুটি দেয়, কিন্তু তাও কিন্তু প্রফেসর সাহেব, আমি ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলোর বেলায় বুঝলাম প্রভিশন করতে হচ্ছে, এই করতে হচ্ছে, বাট ইস্পাত কারখানার কি করতে হবে? না, মূল জায়গা আমি সাপ্লিমেন্ট করি, সেটা হচ্ছে যে ব্যাংকগুলোর সমস্যা নাই, টেক্সটাইল মিলে কি করতে হবে? ব্যাংকগুলো কিন্তু নিয়মিত ডিভিডেন্ড দিচ্ছে, কিন্তু ব্যাংকগুলো দেখেন বাংলাদেশে হিস্ট্রিক্যালি যদি দেখেন, ব্যাংকগুলো কিন্তু চেষ্টা করে ডিভিডেন্ডটা দেওয়ার, বাট হোয়াট হ্যাপেনিং দ্য বেনিফিশিয়ারি কোম্পানিগুলো, অন্য সেক্টরগুলো। আমি একটা কথা শুনছি, আমি সত্যি মিথ্যা আপনারা বলবেন, আমি জানি না কতটুকু। ব্যাংক যদি ডিভিডেন্ড না দেয়, তার এলসি রাইট, সেটা ওই জায়গাতেই। এখন প্রশ্ন হচ্ছে অন্য জায়গাগুলোতে আরো সমস্যা বেশি। কিন্তু আপনি আমাকে বলেন যে ব্যাংক তো হলো, মানে ব্যাংকের ব্যাপারটা আমি বুঝলাম তো প্রভিশন করতে হয়, কিন্তু হোয়াট অ্যাবাউট দি আদার কোম্পানিজ? তাদের রিটার্ন আর্নিং দেখেন, ইপিএস দেখেন, পে আউট করে কত। তাদের আমি একটা বলতে বাধ্য হচ্ছে যে একটা স্টিল মিল, সে এটা তো ওয়ান অফ দ্য রিজন যে আমি যে ইনভেস্টর যদি ক্যাশ ডিভিডেন্ড না পাই, রিটার্ন না পাই, তাহলে ইনভেস্ট পে আউট করছে 10 টাকা, আর 10%। ইউ জাস্ট টেল মি, মানে 1 টাকা, হ্যাঁ, 1 টাকা, 1 টাকা, 9 টাকার জায়গায় 1 টাকা পে আউট করছে। বুঝলাম, সে বলবে যে আমি তো টাকা নিয়ে যাইনি। জাকির ভাই কথাটা বুঝছেন? আচ্ছা, কিন্তু এই টাকা আজকে আমি যে ইনভেস্ট করলাম, তোমার এই 9 টাকার মানে তোমার আর্নিংস দেখে তো আমি ইনভেস্ট করছিলাম। আমি একটু বলতে পারি যে দিস ইজ আনফেয়ার, বিকজ আপনি ইনভেস্টররা কিন্তু একটা কোম্পানির প্রসপেক্ট দেখে ইনভেস্ট করে। আপনি ধরেন যে স্টিল মিলের নাম আমি বলছি না, বাট ধরেন যে ইনভেস্টর কিন্তু চিন্তা করে যে সরকারের অনেক উন্নয়ন কাজ হচ্ছে, সো অনেক স্টিল কনজাম্পশন হচ্ছে, অনেক সিমেন্ট কনজাম্পশন হচ্ছে, সো ইনভেস্টর যে ওয়াইজ ইনভেস্টর, সে কিন্তু এই সমস্ত কোম্পানিতে ইনভেস্ট করবে, যে সরকার অনেক খরচ করছে, সো এই সমস্ত সেক্টর এক্সপান্ড করবে, প্রফিট হবে এবং ডিভিডেন্ড পাবে। সে কিন্তু ডিভিডেন্ড পাওয়ার আশাই, যারা ইনভেস্টর তারা তো ডিভিডেন্ড পাওয়ার আশাই করে। সো আপনি ধরেন যে কেউ যদি 9 টাকা প্রফিট করে 1 টাকা দেয়, আমি মনে করি যে ইট ইজ টোটালি আনএক্সেপ্টেবল। এখানেও রেগুলেটরের 1 টাকা দিছে, এমনও কোম্পানি আছে যে দেয় নাই, এক্স্যাক্টলি, এবং তাকে ডাকানো হয়েছে, রেগুলেটর ডাকায় নিছে যে তুমি দিলা না কেন, কি কারণে? আজকে তোমার শেয়ারের দাম ছিল 19 টাকা, তুমি চলে আসছে 9 টাকায়, হোয়াট ইজ দিস রিজন? সেগুলো এইবার দেয় নাই, আগামীতে। অথচ অলরাইট, তার যদি এক্সপানশন থাকতো, সে যদি বলতো যে আমার এই টাকা দিয়ে আমি এক্সপানশনে যাব, সেই নোটিশও দিত, কিচ্ছু নাই, নাথিং। এইগুলো, এই যে আমাদের যে মানে কোম্পানির মালিকগুলো এইভাবে যদি বিহেভ করে পুঁজিবাজারে, তো পুঁজিবাজার দাঁড়াবে কেন? এটার একটাই আনসার আমি আরও আগে বলছি, যে এই আমাদের ক্যাপিটাল মার্কেটে কোম্পানি আসে নট টু রেইজ মানি, জাস্ট টু মেক মানি। কি প্রফেসর, কি ফাইন্যান্স যেটা বলছি, ডিভিডেন্ড কথা বাড়া বলছি আমি, যে আমার মার্কেটের রিটেল ইনভেস্টরটা বললেন না যে 13 লাখে চলে আসছে কেন? একটাই তো, আমি যে ইনভেস্টর, আমি তো এখানে গেছি রিটার্ন আর্ন করার জন্য। তো আমাকে তো হয়, আপনি মোস্ট অফ দ্য ইনভেস্টর আসলে বাংলাদেশে এখন যেটা ইস্যু হয়ে গেছে, দেখেন ক্যাশ ডিভিডেন্ড দিচ্ছে না, স্টক ডিভিডেন্ড দিচ্ছে। এটা তো আরো বেশি খারাপ, মানে আপনি ক্যাশ ডিভিডেন্ড দিচ্ছেন। আপনি শুনবেন একটা কোম্পানির কাহিনী বলি, জাকির ভাই আপনি লিখছেন কেন? আপনি লিখছেন, একটা কোম্পানি তার মানে পেড আপকে সংকুচিত করবে, কোর্টে গেছে, কথাটা বুঝছেন?
কোর্টে গেছে যে আমার পেড অফ ক্যাপিটাল কমাবো, আবার এদিক দিয়ে সে ডিভিডেন্ড ডিক্লেয়ার করছে বোনাস। এটা বড় প্র্যাকটিস হচ্ছে, প্র্যাকটিসটা বেশি হচ্ছে। তা সে কি ইচ্ছাকৃত করছে না না বুঝে করছে? স্টক ডিভিডেন্ডটা দিয়ে তো ইনভেস্টরকে আপনি ডাইলিউটেড করে ফেললেন, ওর আর্নিংসটা ডাইলিউটেড করে ফেললেন। অথচ আমি যে ইনভেস্ট আমি চাই ক্যাশ ডিভিডেন্ড, কারণ আমি আসলে গেছি রিটার্ন আর্ন করার জন্য। এই জন্য তো ওয়ান অফ দ্য রিজন বললেন না, আমার রিটেল ইনভেস্ট কেন আসতেছে না, 13 লাখ কেন আসছে, তার তো একটা কিছু থাকতে হবে। আমি এখানে এসে রিটার্ন আর্ন করবো, তাহলে এই যে পুঁজিবাজারটাকে এইভাবে শেক করতেছে যারা, তাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য তো আপনারা আজকে এই যে আপনারা ইকোনমিক রিপোর্ট যারা আপনারা ডেস্কে আছেন, আপনারা সমাজকে নাড়া দেন, আপনাদের দিকে সমাজ তাকাইয়ে থাকে, আপনি পড়ান, উনি লেখেন, আপনারা যদি এইগুলি তুলে না ধরেন যে এইগুলি করতেছে যে আপনাদের আমাদের কোম্পানির মালিকগুলো। না, আমরা তো করছি, বাট এটার লাভটা কি? লাভ হবে কি করে, আজকে না হয় কালকে হবে। শোনেন, আবার এটা বেশি বেশি লেখা, সেটা আবার নেগেটিভ ইম্প্যাক্ট আছে, প্যানিক ক্রিয়েট করে। আপনি ব্যাংক নিয়ে বিএসসিসি যেমন বেশি বেশি রেগুলেট করতে চায় না, এক্স্যাক্টলি, আপনি ব্যাংক নিয়ে এভরিডে নেগেটিভ, এভরিডে নিউজ হয় এবং সব নেগেটিভ নিউজ, এবং আপনি তো এটা ইকোনমি তো সিরিয়াস এফেক্ট করবে। দেখেন আপনারা প্রচুর, তা আমাকে আজকে সময় দিচ্ছে না। প্রিয় দর্শক, আমরা আলোচনা এখানে সমাপ্তি করতে হচ্ছে। আমি মনে করি যে আমরা আজকে যতটুকু পারি আমরা তুলে ধরার চেষ্টা করতেছি। যারা দেখার, যারা অ্যাকশানে যাওয়ার, তারা নিশ্চয়ই অ্যাকশানে যাবেন এবং তারা বুঝতে পারবেন যে পুঁজিবাজারের বর্তমান অবস্থাটা কী কারণে, কোথা থেকে কি হচ্ছে। আজকের আলোচনার যে বিশেষ বিশেষ অংশ, আগামী দৈনিক শেয়ার বিচে এটা উল্লেখযোগ্য অংশটুকু দেখতে পাবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।